সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীতে যুগে যুগে যখনই কোনো পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পেছনে কোনো না কোনোভাবে তারুণ্যের স্পর্শ ছিলই। কারণ তারুণ্যের ভাবনা, তারুণ্যের কণ্ঠস্বর সবসময় সমাজ পরিবর্তনে এবং মানুষের মনোভাবনা পরিবর্তনের কাজ করে। আর তাই তো দীপ্ত টেলিভিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উপজীব্য করে তারুণ্যকে এবং একই সাথে অভিজ্ঞতার সঞ্চয়কে সম্মিলন করে একটি বিশেষ আয়োজন আপনাদের উপহার দিচ্ছে, যার শিরোনাম আরএফএল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিটির মহাপরিচালক এবং সারা দেশের ট্রেনিং স্কুলিং প্রোগ্রামের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। সেই বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের মধ্যে একটা অনিন্দ্য সেতু বন্ধন রয়েছে। বাক স্বাধীনতা ঠিক পরিমিত পর্যায়ে থাকলে কি হয়, না থাকলে কি হয়, এবং সেটি গণতন্ত্রের উপর কিভাবে প্রভাব ফেলে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটি বিশেষ বিতর্কে আপনাদের আমন্ত্রণ জানাবো, যেখানে বিতর্কিকরা কথা বলবেন, পাশাপাশি বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের স্বনামধন্য দুজন রাজনীতিবিদ যারা এবারে প্রার্থী হয়েছেন তারা কথা বলবেন, এবং আমাদের সারা দেশ থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের, ইউনিভার্সিটির আমাদের স্টুডেন্টরা যারা তাদের এলাকার প্রতিনিধিত্ব করে আজকে এখানে কথা বলবেন, প্রশ্ন করবেন। আজকের আয়োজনে আমাদের যারা আলোকিত করছেন, আমাদের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাদের মধ্যে রয়েছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, যিনি বিএনপি থেকে ফরিদপুর 4 আসনে প্রতিনিধিত্ব করবেন এবার, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব সারোয়ার তুষার, যিনি এনসিপি থেকে নরসিংদী 2 আসনে এবারে প্রতিনিধিত্ব করবেন। আর আমার ঠিক ডান পাশে রয়েছে সরকারি ব্রজমহল কলেজ, বা যেটি বরিশালের বিএম কলেজ নামে সবাই চেনেন, সেই দলের তার্কিকরা, এবং বাম পাশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের তার্কিকরা। আমরা একটি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের জাজ প্যানেলকে। আমাদের সাথে রয়েছেন, আমি যদি এই পাশ থেকে পরিচয় করে দিই, এনডিবিটির মহাসচিব জনাব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ, এবং ঠিক মাঝখানে রয়েছেন এনডিবিটির অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান জনাব আনিত ইসলাম শিমু, এবং এনডিবিটির কো চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাকদিরুল গুনি নিবিড়। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনটি একটু মিথস্ক্রিয়ার মাধ্যমে হবে, অর্থাৎ এখানে বিতর্কিকরা বিতর্ক করবেন, মাঝখানে আমরা প্রশ্নোত্তর নেব, প্রশ্নোত্তর পর্বটি আপনাদের উপহার দেবো। আমাদের যারা সারা দেশ থেকে আসা স্টুডেন্টরা তারা প্রশ্ন করবেন, কিন্তু টুইস্টটা হচ্ছে এই জায়গায়, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের বিতর্কিকরা দেবেন না, দেবেন আমাদের সম্ভাব্য দুজন প্রার্থী। তো শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো আমাদের পক্ষ দলকে, তবে তার আগে একটু জানিয়ে দিই যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ আজকের এই বিতর্কের বিষয় বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা গণতন্ত্রের জন্য হুমকি। এই বিষয়ের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সরকারি ব্রজমোহন কলেজ বা বিএম কলেজের প্রথম বক্তা সানজিদা জামানকে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সকলকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা গণতন্ত্রের জন্য হুমকি। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করে যাব, এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা তাদের তথ্য যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে যাবে সরকারের জবাবদিহিতা, গণমাধ্যমের বাক স্বাধীনতা এবং মুক্ত চিন্তার বহিঃপ্রকাশের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। প্রথমেই আসছি সংজ্ঞায়নে। বাক স্বাধীনতা ভয়হীনভাবে সত্য বলা, গঠনমূলক সমালোচনা করা এবং ভিন্ন মত প্রকাশে সাংবিধানিক এবং মানবাধিকার সম্মত স্বাধীনতাই হচ্ছে বাক স্বাধীনতা। নিয়ন্ত্রণ বলতে আইন বা প্রশাসনের নামে রাষ্ট্র বা ক্ষমতাশীল দ্বারা সত্য আড়াল, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং ভীতিহীন কথাবার্তাকে দমন করে রাখার যে নিপীড়ন, এটাই হচ্ছে নিয়ন্ত্রণ। গণতন্ত্র বলতে কেবলমাত্র নির্বাচন নয়, এটি জনগণের একটি মত প্রকাশের স্বাধীনতা, যার মাধ্যমে আমরা অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। মাননীয় স্পিকার, কণ্ঠরোধ যেখানে নীতি, পতন সেখানে নিয়তি। 2026 সালে ভিএডএম ইনস্টিটিউট এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্সি ইউনিটের প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, যেসব দেশ স্বাধীনতার নামে কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করতে কঠোর হয়েছে, সেই সকল দেশগুলো গণতন্ত্রের দিক থেকে হুমকির মুখে পড়েছে, যা প্রায় 15%-এরও বেশি। প্রতিপক্ষ গণতান্ত্রিক দেশে যদি সরকারের ভুল ধরিয়ে দেওয়ার এই অধিকারে, সেখানেই যদি নিয়ন্ত্রণের নামে আপনারা সেই কণ্ঠ রোধ করেন, সেখানে কি গণতন্ত্র হুমকির মুখে পড়ছে না? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, ডিজিটাল নিরাপত্তা 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে গত আগস্ট পর্যন্ত বাংলাদেশে 8টি সাইবার ট্রাইব্যুনালে প্রায় 5,818টি এবং স্পিচ অফেন্সের মামলা হয় প্রায় 1,340টি। প্রতিপক্ষ এই পরিসংখ্যান কি প্রমাণ করে না যে পূর্ববর্তী সরকার জনগণের বাকস্বাধীনতাকে কিভাবে রোধ করে গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছে? মাননীয় স্পিকার, প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হলে তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো প্রতিষ্ঠান তথ্য লুকাতে চায় বা পরে যোগাযোগ করুন বলে টালবাহানা শুরু করে, তখনই বুঝতে হবে ডাল মে জারুর কুছ কালা হ্যায়। এর
এ যেন বছরের পর বছর বংশ পরম্পরার এই ধারা অব্যাহত রাখছে। আকাশ যদি কালো হয় দিগন্তের পথে, সত্য মানা না মানা আপনার ভুল। সত্য আছে সত্যের পথে এবং প্রকৃত সত্যই হচ্ছে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা, গণতন্ত্রের জন্য হুমকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা পক্ষ দলের প্রথম বক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সত্য মিথ্যা নির্ধারণটা হতে হবে অবশ্যই মনোগভীর থেকে, এবং সেটা সততার সাথে, এমনই প্রত্যাশা আমাদের। একটা ছোট্ট বিষয় প্রিয় দর্শক আপনাদের বলে রাখি, যেহেতু আমাদের 12 তারিখের ভোটে হা না ভোটের একটা বিশাল কর্মযজ্ঞ আছে, সেজন্য আমরা আজকের এই বিতর্কে জয় পরাজয়ের নীতিটা নির্ধারণ করছি। অর্থাৎ যেই আমরা কি করে এটিকে নির্ধারণ করবো, যদি আপনাদের মনে প্রশ্ন জাগে, সেটি হচ্ছে আমরা কিন্তু আমাদের যে 12 জন আজকে স্টুডেন্ট এসেছে সারা দেশ থেকে, আমরা তাদের কাছে হা ভোট এবং না ভোটের একটি প্ল্যাকার্ড দিচ্ছি। তারা কিন্তু তাদের মতামতটি জানিয়ে দেবেন যে আসলে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এটি যোগ্যোপযোগী কিনা, এটি সমর্থনযোগ্য কিনা। যাই হোক, আমরা সে বিষয়ে একটু পরেই যাব। এখন আমরা আপনাদের কাছে একটু প্রশ্ন প্রত্যাশা করছি আমাদের প্রথম বক্তার বক্তব্যের আলোকে। জি, আপনার নাম পরিচয় বলে এবং কাকে প্রশ্ন করতে যাচ্ছেন সেটি একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি মাসনুন, আমি চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে বলছি। আমি জনাব শহীদুল ইসলাম বাবুলের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। স্যার, বাক স্বাধীনতাকে পুঁজি করে কেউ যদি গুজব কিংবা হেড স্পিচ ছড়ায়, তাহলে গণতন্ত্রকে ক্ষুণ্ণ না করে সেটি নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি কোনটি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আমাদের চাঁপাইনবাবগঞ্জের বন্ধু, আপনাকে ধন্যবাদ। আপনি খুব চমৎকারই বলেছেন যে বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলা বা নিজের ভাষাকে সংযত না করে মানুষকে অশ্লীলভাবে আক্রমণ করা, মিথ্যা যুক্তিহীনভাবে আক্রমণ করা, এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই আপনার অধিকার আছে, আপনার অধিকার ততটুকু আপনি শরীরও ঘুরাইতে পারবেন, কিন্তু আমার নাক পর্যন্ত আপনার অধিকার। হ্যাঁ, সেই জায়গাটাকে আপনাকে চিন্তা করতে হবে। এর জন্য যে আইন আছে, আমি মনে করি আইনের মানে কি বলবো, সংস্কার যদি প্রয়োজন থাকে সেটাও করতে হবে। আজকালকার দিনে সবচেয়ে বড় সমস্যা যেটা বাক স্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে যে ধরনের চরিত্র হনন বা শেমিং এগুলা যেগুলো হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এগুলো অনেক মানুষের জন্য খুব পীড়াদায়ক, বেদনাদায়ক ব্যাপার হয় না, সত্যের লেশমাত্র থাকে না, এরকম কল্পকাহিনীও তৈরি করা হয়। আজকালকে এআই এর যুগ, এটা আবার আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, সভ্যতার জন্যই চ্যালেঞ্জ। এটাকে কিভাবে মোকাবেলা করব, বা বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই পরিবেশ নষ্ট করা, আক্রমণ করা, ভয়ানক অশ্লীল আক্রমণ করা, এই যে বিষয়গুলো, সেটা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করবার ব্যাপার আছে। রাষ্ট্রকে এবং স্টেক হোল্ডার যারা এবং দায়িত্বশীল যারা, প্রত্যেকে এই বিষয় নিয়ে চিন্তা করছে। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে চলে যাব আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের প্রথম বক্তা নবনীতা হালদার অর্থীকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সম্মানিত বিচারকবৃন্দ এবং প্রস্তাবক দলের সম্মানিত সদস্যবৃন্দ, আজ আমরা বিরোধী দল হিসেবে দৃঢ়ভাবে বলছি যে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ গণতন্ত্রের জন্য হুমকি। বক্তব্যটি বাস্তবতা বিবর্জিত এবং বিভ্রান্তিকর। বরং বাস্তবতা হলো নিয়ন্ত্রণহীন বাক স্বাধীনতাই গণতন্ত্রের জন্য প্রকৃত হুমকি। আমাদের মূল অবস্থান এখানে খুবই স্পষ্ট। যে ব্যক্তি এমন কোনো বিতর্কিত বক্তব্য দেয় যা দাঙ্গা, সহিংসতা বা রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করতে পারে, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। গণতন্ত্রে বাক স্বাধীনতা যেমন আছে, ঠিক তেমনই তার সাথে দায়িত্বও আছে। নিয়ন্ত্রণ বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। নিয়ন্ত্রণ মানে সমালোচনার কণ্ঠরোধ করা নয়, বরং এর অর্থ হলো আইনগত, নৈতিক ও সাংবিধানিক সীমারেখা নিয়ন্ত্রণ। বিশেষ করে ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে, মর্যাদাহানিকর বক্তব্যের বিরুদ্ধে, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ভিত্তিতে। সম্পূর্ণ অবাধ বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করতে পারে। ঘৃণামূলক বক্তব্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করতে পারে, মিথ্যা প্রোপাগান্ডা ভোটারদের বিভ্রান্ত করতে পারে, সহিংসতার আহ্বান রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এই পরিস্থিতিতে জনগণের স্বাধীন মত প্রকাশ নয়, বরং ঘৃণা, অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। রেডিও টেলিভিশন লিব্রে দে মিলস কলিন্স থেকে ঘৃণামূলক বক্তব্য সরাসরি গণহত্যার প্ররোচনা দেয়। ইউএন রিপোর্ট অনুযায়ী মিডিয়া স্পিচকে এখানে উইপেন হিসেবে ব্যবহার করা হয়েছিল। গণতন্ত্র বিশৃঙ্খলা ও ঘৃণার উপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। তাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নাগরিকদের সুরক্ষার জন্য কিছু নিয়ন্ত্রণ অবশ্যই অপরিহার্য। মাননীয় স্পিকার, নিয়ন্ত্রণের চেয়ে ভুল তথ্য বেশি বড় হুমকি। আমাদের মনে রাখতে হবে, আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, যেখানে সত্যের চেয়ে ভুল তথ্য অতি দ্রুত ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচনে প্রভাব ফেলতে পারে, গুজব, দাঙ্গা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করতে পারে। পরিকল্পিত ভুল তথ্য জনগণের বিশ্বাস ভেঙে দিতে পারে। এর ফলে কি হয়? মানুষ ভুল সিদ্ধান্তে ভোট দেয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা নষ্ট হয়। মিথ্যার উপর দাঁড়ানো গণতন্ত্র কখনোই প্রকৃত গণতন্ত্র নয়। 2018 সালে শ্রীলঙ্কার রিয়টের ক্ষেত্রে দেখা যায়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ছড়ানো গুজব থেকে দাঙ্গা এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে। তাই ভুল তথ্য ঠেকাতে নিয়ন্ত্রণ গণতন্ত্রকে দুর্বল নয়, বরং শক্তিশালী করে। নিয়ন্ত্রণ ছাড়া সত্যকে রক্ষা করা অসম্ভব। মাননীয় স্পিকার,
গণতন্ত্র মানে কেবল স্বাধীনতা নয়, ভারসাম্য। একজনের বাক স্বাধীনতা কখনোই অন্যের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। ঘৃণামূলক বক্তব্য ভয়ের পরিবেশ তৈরি করে, যেখানে দেখা যায় অনেকে তাদের মত প্রকাশের সাহসী করতে পারছে না। এটি কি সত্যিকারের বাক স্বাধীনতা? না, এটি হলো শক্তিশালীদের একচেটিয়া আধিপত্য। জন স্টুয়ার্ট মিল হার্ম প্রিন্সিপালে দেখা যায় ফ্রিডম এন্ডস ওয়্যার হার্ম বিগিনস। এই নীতি গণতন্ত্রের প্রথম ভিত্তি। এ থেকেই বোঝা যায় যে এইটি শুধু নৈতিকভাবে নয়, আইনগতভাবেও যথাযথ। ICCPR আর্টিকেল 19 and 20 অনুযায়ী বাক স্বাধীনতা অনুমোদিত, কিন্তু ঘৃণা এবং সহিংসতা, উস্কানি নিষিদ্ধ। মাননীয় বিচারকবৃন্দ, বিরোধী দল হিসেবে আমি আজ স্পষ্টভাবে বলছি, বাক স্বাধীনতার যুক্তিসম্মত নিয়ন্ত্রণ গণতন্ত্রের শত্রু নয়, বরং রক্ষা কবচ। এটা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই কারণে আমরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। আমরা প্রায়শই একটা কথা বলি যে আমাকে জানতে হবে যে কখন আমাকে থামতে হবে বা ঠিক কোথায় আমার সীমানা, মানে সীমা লঙ্ঘন করাটা কখনোই ঠিক নয়। তেমনি বাক স্বাধীনতার ক্ষেত্রেও স্বাধীনতার অর্থ এই নয় যে আমি যাই খুশি তাই করব, সেটি যেন অবশ্যই অন্যের জন্য ক্ষতিকারক না হয়, সেটিও মাথায় রাখতে হবে। তো এমনি কথায় আমরা প্রথম বক্তাদের বক্তব্য শুনলাম। এবার আমি সরাসরি আবারও চলে যাব আমাদের দর্শকদের কাছে, আমাদের যারা তরুণ শিক্ষার্থী। জি, আমি হাবিবুল্লাহ রনি, আমি বরিশাল 4 আসর থেকে বলছি। আমার কোশ্চেনটি হচ্ছে তুষার ভাইয়ের কাছে। কোশ্চেনটি হচ্ছে, আমরা বিগত সময়ে দেখেছি যে গণমাধ্যমের উপর বিভিন্নভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে থাকে। তো আমরা যেহেতু হচ্ছে তারুণ্য নির্ভর, আপনারা একটা তারুণ্য নির্ভর দল গড়েছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা এই যে সম্পাদকীয়দের উপরে হচ্ছে যে অনৈতিক হস্তক্ষেপ, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন সেটি একটু জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। গণমাধ্যম গণতন্ত্রের বিকাশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হয়ে থাকে, এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেয়া, এটা হচ্ছে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত। এটা বিগত সময়ে আপনি যেটা বলেছেন সেটার ক্ষেত্রে নানাভাবে হস্তক্ষেপ, এমনকি আমরা দমনপীড়ন দেখেছি। একই সাথে এই বাস্তবতাটাও আছে যে গণমাধ্যম অনেক সময়, যেহেতু তারা বিভিন্ন তাদের মালিক পক্ষ এবং তাদের একটা পলিটিক্যাল ইকোনমি আছে, তারা নিজেরাই কিন্তু অনেক সময় স্বেচ্ছায় সরকারের সাথে একটা আঁতাত করে ভুল তথ্য কিংবা বিরোধী দলকে দমন, বিরোধী দলের উপর এক ধরনের ক্র্যাকডাউনকে ন্যায্যতা দেয়া, এ সকল কাজ করেছে। ফলে এখানে আমাদেরকে খুব সুস্পষ্টভাবে সরকারের দিক থেকে, আমাদের এখন যেমন অনেকগুলো মিডিয়া সংস্কারের অনেকগুলো প্রস্তাব এসেছে, সেখানে সরকার কখনোই, যেমন ইদানিং আপনি দেখবেন যে আমাদের বিজ্ঞ সম্পাদক এবং সাংবাদিকরা বলছেন সরকারের কাছে, বা যারা সম্ভাব্য সরকার হবে তাদেরকে বলার চেষ্টা করছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই। কিন্তু আপনি তো স্বাধীন সাংবাদিকতা আসলে কারো কাছে চাইতে পারেন না। স্বাধীন সাংবাদিকতা করে যেতে হবে, স্বাধীন গণমাধ্যম চর্চা করে যেতে হবে, তাই না? এবং সরকার সেক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। যদি করে তাহলে সেক্ষেত্রে সমালোচনা সংস্কৃতিটা জারি রাখতে হবে। এটা হচ্ছে নীতি। এর বাইরে গণমাধ্যমের নিজেরও অ্যাসেসমেন্ট দরকার যে তারা গত 15 বছর কিংবা অতীতে কীভাবে আসলে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কী অবস্থান নিয়েছে, এটা তাদেরও উচিত হচ্ছে সেইটার ব্যাপারে নিজেদের আত্মমূল্যায়ন করা। আমরা আবারও বক্তব্যে চলে যাব। আমি এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সরকারি ব্রজমোহন কলেজ বা BM কলেজের মোহাম্মদ শহীদুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। কণ্ঠরুদ্ধ কলম থামে, ভয় যখন আইন হয়ে নামে, সেই রাষ্ট্রে ভোট থাকে ঠিকই, কিন্তু গণতন্ত্র শুধুই নামে। মাননীয় স্পিকার, যে সমাজে কথা বলার আগে মানুষ ভয় পায়, সে সমাজ কখনো গণতান্ত্রিক হতে পারে না। গণতন্ত্রকে ধ্বংস করতে ট্যাঙ্কের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মানুষের কথা বন্ধ করা। ঠিক তেমনই একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার ভাই ওসমান হাদি, যার কণ্ঠ ছিল প্রতিবাদের ঝড়, যুক্তি, সাহস আর সত্যের উচ্চারণে তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের কণ্ঠস্বর। কিন্তু আধিপত্যবাদরা তার এই কণ্ঠকে চিরতরের জন্য বিলীন করে দেয়, কারণ তার কণ্ঠে ছিল গণতন্ত্রের সুর। এরকম হাজারো হাদিকে বলি দিয়ে গণতন্ত্রকে প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে। মানে স্পিকার, আমরা যদি বলি যে গণতন্ত্র কীভাবে টিকে থাকে, গণতন্ত্র টিকে থাকে একটি তত্ত্বের উপরে, যাকে আমরা বলি ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি থিওরি। অর্থাৎ গণতন্ত্র ঠিক তখনই কার্যকর হয় যখন সাধারণ মানুষ এবং জনগণ ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতে পারে, সমালোচনা করতে পারে এবং জবাবদিহিতার আওতায় আনতে পারে। কিন্তু আমরা কি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশে গত দুইটি নির্বাচন হয়েছে, 2014 সালে এবং 2018 সালে প্রশাসনের নির্বাচন ছিল। সেই নির্বাচনগুলোতে 2018 সালে সরকার ক্ষমতাসীন থেকে কি করছে? ডিজিটাল নিরাপত্তা আইন 2018 পাশ করেছে, যার কারণে গণমাধ্যমের স্বাধীনতাগুলোকে তারা ক্ষুণ্ণ করেছে। এবং তারই পরিক্রমায় আমাদের সবচেয়ে বেশি বাস্তব উদাহরণ হচ্ছে ভুক্তভোগী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী খাদিজাতুল কুবরা শুধুমাত্র বাক স্বাধীনতায় প্রকাশের মাধ্যমে তার কথা বলার কারণে 11 মাস তাকে কারাদণ্ড ভোগ করতে হয়। মাননীয় স্পিকার, আমেরিকান মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউস তাদের বার্ষিক প্রতিবেদন 2025-এ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সমস্ত কান্ট্রিতে বাক স্বাধীনতা সীমিত সেই সমস্ত দেশেই গণতান্ত্রিক সূচক নিম্নগামী, অর্থাৎ যেমন বাংলাদেশ, মায়ানমার এবং ভেনেজুয়েলা। তাদের জরিপ মতে 2022, 23 ও 24 সালে বাংলাদেশের মানবাধিকার স্কোর ছিল যথাক্রমে 37, 40 এবং 45। এই সমস্ত পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা কতটা বিপজ্জনকভাবে নিচে নামছে। মাননীয় স্পিকার, এত কিছুর পরও আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু হয়তো বলবে সমাজে বিশৃঙ্খলা এড়ানোর জন্য হয়তো বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রতিপক্ষ বন্ধু, আমরা বলতে চাই আইন দিয়ে অপরাধ দমন করা আর ভয় দিয়ে মত প্রকাশ দমন করা কিন্তু এক নয়। আপনি হেট স্পিচ রোধ করার দোহাই দিয়ে কন্ট্রোল করা গণতন্ত্রের কোনো সমাধান হতে পারে না। সুতরাং গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের বাক স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তাই এই সংসদে এই বিলটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা আগেই বলেছি একটি নিরীক্ষাধর্মী বিতর্ক, যার ফলে এখানে মত যেমনি আসছে, ভিন্ন মত আসছে, পথ যেমনি আসছে, ভিন্ন পথও আসছে, বাট পারস্পরিক মত প্রদর্শনের প্রতি সম্মান প্রদর্শন এসছে, এবং এটি আমরা প্রত্যাশা করি সব জায়গায়, সব সময়, সব অবস্থায়। তো এই বিষয়ে আমরা কথা শুনছিলাম, এবার আমরা একটু আবার প্রশ্নে চলে যাব। আপনার কেউ প্রশ্ন করতে চান? প্লিজ আপনার নামটি বলুন। আমি সাদিয়া রাইহান, কুষ্টিয়া 4 আসন থেকে। আমার প্রশ্ন থাকবে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে। সংকটকালীন সময়ে বা নির্বাচনের প্রাক্কালে ইন্টারনেট সেবা চালু রাখা কি মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত নয়? এই বিষয়ে আপনাদের কি প্রতিশ্রুতি? বিষয়টা গবেষণার ব্যাপার, তো কখনো কখনো ইন্টারনেট নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। ইন্টারনেট যেমন আশীর্বাদ, ইন্টারনেট আবার আমাদের ডিস্ট্রাকটিভ কাজের জন্য কখনো কখনো এটা ক্ষতিকর কারণ হয়ে যেতে পারে, সব ক্ষেত্রে না। বিগত দিনে যেমন সময়ে সময়ে কারণে অকারণে আন্দোলন দমনের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের দমনের জন্য ইন্টারনেটকে কারণে অকারণে বন্ধ করে দেওয়া হতো, আমি সেটা বলছি না। আমরা বলছি যে সামগ্রিকভাবে একটা জাতির স্বার্থে, শান্তির স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, সংঘাত এড়ানোর স্বার্থে, বা যারা অপশক্তি যদি কেউ কোনো নাশকতা করতে চায় সেটা মোকাবেলার স্বার্থে কখনো কখনো এটা দেশের জন্য, মানুষের জন্য ইতিবাচক হতে পারে। বুঝতে পারি। তো ধন্যবাদ বাবুল ভাইকে, আমরা তার কাছ থেকে উত্তরটা পেয়ে গেলাম। এবারে আমরা আবারও চলে যাব বক্তব্যের পালায়। আমি এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তার্কিক বন্ধু মোহাম্মদ নাফিস রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য আমাদের সামনে উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখেন, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় আগে মানুষকে বাঁচাতে হবে। আমরা একটু ফিরে তাকাই, গত কয়েক মাস আগে টিএমডি নামে একটি হ্যাশট্যাগ প্রকাশ হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে বা প্রচার হচ্ছিল। এর গুরুত্ব বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। কতটুকু পেছনে? এই গত বছরের ডিসেম্বরে দেখেন ইলিয়াস হোসেনের একটি পোস্টকে কেন্দ্র করে মিডিয়া হাউসগুলোকে কারওয়ানবাজার অফিসে আগুন লাগায় দিয়ে হলো, ভেঙে চুরে করা হলো। অর্থাৎ একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ম্যানিপুলেট করা যায়, ভায়োলেন্সের আন্ডার আনা যায়। পরবর্তীতে আমরা কি দেখলাম, ইলিয়াস হোসেনের ফেসবুক পেজকে মেটা রিমুভ করে দিল। তার কারণ তারা কি দেখালো, যে সে ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স। অর্থাৎ এইটা প্রমাণিত হয় যে দেখেন, বাক স্বাধীনতার যখন নিয়ন্ত্রণ না থাকে তখন আপনি যে মানুষদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছেন সেই মানুষগুলো নিজেরাই নিরাপদ থাকে না। আপনি আবার দেখেন 1994 সালে ফিরে যান, রুয়ান্ডাতে কি হলো, তখন রেডিওতে অন এয়ারে সংখ্যালঘুদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানো হতো। ফলাফল আমরা কি দেখলাম? ফলাফল আমরা দেখলাম মাত্র 100 দিনে প্রায় 8 লক্ষ মানুষ মারা গেল সংখ্যালঘুরা। অর্থাৎ এই টাইপের বাংলাদেশের সিচুয়েশন আপনি চিন্তা করেন, যেখানে একটা পোস্টের মাধ্যমে মানুষকে ম্যানিপুলেট করা যায় এবং সংখ্যালঘুরা এমনিতে একটু জীবন ভয়ে থাকে, সেইখানে যদি আপনি টিএমডির মতো হ্যাশট্যাগুলোকে নিয়ন্ত্রণের আন্ডারে না আনেন, তাদেরকে যদি আপনি ফ্রি হ্যান্ড দিয়ে দেন বাক স্বাধীনতার নামে, ফলাফল আমরা কি দেখবো? আমরা দেখতে পাবো হয়তো রুয়ান্ডার মতো আমাদের দেশে একটি সংখ্যালঘু বিরুদ্ধে গণহত্যার একটি মতো জিনিস চলতে পারে। তারপর আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এমন একটা বিশ্ব চিন্তা করতেছেন যেখানে বাক স্বাধীনতার কোনো নিয়ন্ত্রণ নাই ধরেন, এবং সেই ওয়ার্ল্ডের মধ্যে আপনার পলিটিক্যাল দলগুলো মাত্র স্টেবল হওয়া শুরু করেছে। এমতাবস্থায় যদি এমন কিছু প্রো মিলিটারি পার্সনরা বাক স্বাধীনতার নামে মিলিটারি কু করার আহ্বান জানাতে থাকে, তখন কি আপনার গণতন্ত্র নিরাপদ থাকবে? আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যখন আপনি
প্রোপাগান্ডাগুলোকে বা বট আর্মিগুলোকে অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে না আনবেন, ফলাফল কি হবে? এই যে বট আর্মিগুলো বিদ্যুতের গতিতে বাড়বে, জনগণ সঠিক তথ্য এবং ভুল তথ্যের মধ্যে প্রপারলি ডিফারেন্সিয়েট করতে পারবে না, কারণ মানুষের কাছে অ্যাকচুয়ালি এই সব এত পরিমাণ সময় নেই যে আমি 5টা তথ্য আসলে আমি প্রতি 5টা যাচাই করে দেখবো এই 5টা কি সত্য নাকি ভুল। তার ফলাফল কি হতে পারে? যখন কোনো একজন রাজনীতিবিদের সত্যিকার অর্থে কোনো স্ক্যান্ডাল বা কোনো একটা করাপশন বের হলো, তখন তার পক্ষে এটা এতটুকু বলে ডিফেন্ড করা খুবই সহজ যে দেখো অন্য 5টা প্রোপাগান্ডার মতো এটা একটা প্রোপাগান্ডা। অর্থাৎ এর ফলে জনগণ যে ভোটের মাধ্যমে যে সিদ্ধান্তটা নেয় সেটা একটা ওয়াকিফহল সিদ্ধান্ত না হয়ে একটা অ্যালগরিদম দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত হয়, যা গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থে হুমকি স্বরূপ। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে অবস্থান, গণতন্ত্রের বাক স্বাধীনতার প্রপার সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এই যুগপৎ আলোচনায় আমরা মনে হয় আরও একবার প্রশ্ন নিতে পারি আপনাদের কাছ থেকে। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান মিতু বরগুনা 1 আসন থেকে বলছি। আমার প্রশ্ন ছিল তুষার ভাইয়ের কাছে। ভাইয়া, আমার প্রশ্নটি হচ্ছে, সরকারি বিজ্ঞাপনের সুষম বন্টন করে গণমাধ্যমের উপর আর্থিক চাপ বা নিয়ন্ত্রণ মুক্তর ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি, একটু ক্লিয়ার করবেন? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সরকারি নিয়ন্ত্রণ গণমাধ্যমের উপর এখান থেকে শুরু হয়, যে যারা বিশেষত যে সকল পত্রিকা সরকারের দুর্নীতি, সরকারের দমনপীড়ন এই সকল জিনিসকে বেশি বেশি প্রকাশ করতে চায়, তাদের ক্ষেত্রে সরকার বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক ধরনের, মানে তাদেরকে না দেওয়ার ক্ষেত্রে সরকারের এক ধরনের আমরা তৎপরতা দেখতে পাই। ফলে এই ক্ষেত্রে সরকারের, যদি আমরা গণমাধ্যম কমিশন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আবার আপনি জানেন যে সংসদীয় কমিটি থাকে, এগুলোকে আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে দেই, তাহলে এই ক্ষেত্রে সুষম বন্টন করা বা কোন পত্রিকা সরকারের বিরুদ্ধে কি লিখছে না লিখছে সেটা আসলে বিবেচ্য হবে না এবং হওয়া কখনোই উচিত না। আপনি সমস্ত পত্রিকাকে তার সার্কুলেশন দেখে এবং তার রেটিং দেখে, এগুলো অনেকগুলো মানদণ্ড আছে, সেগুলো দেখে আপনি বিজ্ঞাপনটা দেবেন। এবং এই ক্ষেত্রে তারা সরকারকে নিয়ে বা মানে বিভিন্ন বিষয়ে কি নিউজ করছে এটা কিন্তু বিবেচ্য হবে না। যদি তাদের নিউজের মধ্যে কোনো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সরকারের সমালোচনা করার কারণে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া এটা আসলে চলতে দেওয়া যাবে না। এবং এই ক্ষেত্রে যারা সরকার গঠন করবে ভবিষ্যতে, তাদের সুনির্দিষ্ট প্রস্তাব থাকা দরকার আছে। জি, তুষার ভাই আপনাকে ধন্যবাদ। তো এবারে আমরা আবার একটু তর্কযুদ্ধে চলে যাব। এবারে যুক্তির পালায় আমি আমন্ত্রণ জানাচ্ছি সরকারি ব্রজমোহন কলেজ বা বিএম কলেজের তৃতীয় বক্তা মোহাম্মদ হাসনাইনকে আমি আমন্ত্রণ জানাবো। সত্যি কথা বলার ডাক, ওই যে সবাই মারছে হাক, বাক স্বাধীনতা সবার থাক, গণতন্ত্র মুক্তি পাক। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। মাননীয় স্পিকার, একটু আগে বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে ভুল তথ্যের মাধ্যমে নাকি ভুল তথ্য বন্ধ করার জন্য বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ। আমি প্রশ্ন রাখতে চাই, আপনার বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাত কি এমন ভুল তথ্য সরে গেছে যার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে গেল? প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে মনে হলো যেন আমরা অনলাইন ভিত্তিক বাক স্বাধীনতার কথা বলছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই আমরা অনলাইন ভিত্তিক বাক স্বাধীনতার কথা বলছি না, এখানে আমরা মানুষের একজন জনগণের মৌলিক যেই বাক স্বাধীনতা এটার কথা বলছি। মাননীয় স্পিকার, আমরা একটু লক্ষ্য করি যে বাংলাদেশের ইতিহাসে যে সরকারই আসুক না কেন, সকলে এই নীতিতে আবদ্ধ হয়ে যায় যে তোরা যে যা বলিস ভাই, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার তোদের কারো নাই। মাননীয় স্পিকার, যদি এইটা নাই হয় তাহলে আজকে প্রতিপক্ষ প্রমাণ করে যাবে যে বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার ছিল যে জনগণ তাকে জবাবদিহিতার আয়তায় আনতে পারছে। আর আপনি যখন সরকারকে জবাবদিহিতার আয়তায় আনতে ব্যর্থ হবেন, তখনই আপনার গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সরকার হবে স্বৈরাচার, জনগণ হারাবে তার বাক স্বাধীনতার অধিকার। মাননীয় স্পিকার, গণতন্ত্র যদি একটি কাঠামো হয় তাহলে বাক স্বাধীনতা হলো তার দর্পণ। আর আপনি যখন সেই দর্পণে আঘাত করবেন তখন গণতন্ত্র এমনিতেই হুমকির মুখে পড়বে। দার্শনিক জন লক বলেন যে বাক স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকে না। রাষ্ট্র যখন বাক স্বাধীনতার উপর আঘাত করে তখন সে জনগণের প্রতিনিধি থাকে না, সে হয়ে ওঠে নিকৃষ্ট শাসক। মাননীয় স্পিকার, এরপর আমরা বলতে চাই, যখন আমরা বাক স্বাধীনতার প্রসঙ্গ আসে তখন আমরা এই প্রসঙ্গ না বলে পারি না নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা নাহিদুল ইসলামের কথা। দৈনিক যুগান্তরের প্রতিবেদনে দেখা যায় 31শে জুলাই 2024 সালে জুলাই আন্দোলন থেকে এই গণতান্ত্রিক রাষ্ট্রের এই গণতান্ত্রিক পোশাক পরে, পুলিশের পোশাক পরে যখন তাকে আটক করে তার মুখ বন্ধ করে বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে, তখন কি গণতন্ত্র হুমকির মুখে পড়ে নাই? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এরপর আসি আমাদের যেই গণতান্ত্রিক
একটি দেশের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম, কিন্তু আমরা লক্ষ্য করি দিনের পর দিন এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার নামে যেখানে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি দলীয়করণ করা হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সকলেরই অবগত আছে 2012 সালের 11 ফেব্রুয়ারি সেই আলোচিত সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের কথা, কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে। মাননীয় স্পিকার, এরপর আসি, যার ফলে বর্তমান সাংবাদিকেরা ভয় পেয়ে কিংবা চাপে পড়ে এই দলীয়করণ হতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সময় সচেতনতার জন্য। একটু বিরতি দিয়ে প্রশ্নে চলে যাব। কেউ কি প্রশ্ন করতে চান? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে, যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোকে কোনো নির্দিষ্ট দলের মুখপাত্র না বানিয়ে, অর্থাৎ কোনো দলকেন্দ্রিক না করে রাষ্ট্রের জনগণের প্রতিষ্ঠানে রূপান্তর করতে আপনার বা আপনার দলের কোনো ভূমিকা বা পদক্ষেপগুলো কি থাকবে পরবর্তীতে? থ্যাংক ইউ, আপনাকে চমৎকার প্রশ্ন করেছেন। তো বলা হয়েছে যে গণতন্ত্রের 3টি স্তম্ভের একটি হলো আমাদের গণমাধ্যম বা মুক্ত চিন্তা বা মুক্ত স্বাধীনতা। সেটা ছাড়া কার্যকর গণতন্ত্র কখনো হয় না। ভলতেয়ারে সে বিখ্যাত উক্তি যে আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তুমি যাতে বলতে পারো তার জন্য আমি লড়াই করে যাব শেষ পর্যন্ত। তো এই কথার মানে হলো যে মুক্ত গণমাধ্যম, হ্যাঁ, এর বিপরীত দিকও আছে। মুক্ত গণমাধ্যম মানে যাচ্ছে তাই না, মিথ্যা না, প্রোপাগান্ডা না, বা ডিস্ট্রাকটিভ কোনো কিছু না। সে যেটা বললো আমাদের বুয়েটের এক বক্তা, যে একটি বক্তব্যের মধ্য দিয়ে কয়েকটি পত্রিকার অফিসকে জ্বালিয়ে দেওয়া গেল, এটা তো কোনো বক্তব্য বা গণমাধ্যম বা মুক্ত গণমাধ্যম হতে পারে না। আমার যেটা বক্তব্য, যে গঠনমূলক সমালোচনা হবে, কার্টুন হবে। আপনি খেয়াল করেছেন যে আমার যিনি বর্তমান চেয়ারম্যান পার্টির, তিনি নিজে তার নামে যারা কার্টুন এঁকেছেন, সমালোচনা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। তার মায়ের নামে যারা সমালোচনা করেছে, গালি দিয়েছে, তাদেরকে মুক্তির ব্যাপারে পুলিশের হাত থেকে ছাড়াবার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি যে প্রত্যেকেরই রেসপন্সিবল বা দায়িত্বশীল হবার প্রয়োজন আছে। আমি যেটা বলবো, হ্যাঁ, কথা এমন যে কথা দিয়ে পরমাণু বোমার চাইতে শক্তিশালী। আপনি এই কথা দিয়ে যুদ্ধ বন্ধ করতে পারেন, আবার একটি কথার মাধ্যমে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন। সুতরাং আপনার লাগাম আপনাকে ঠিক করতে হবে। তার জন্য আগে নিজের মুক্ত চিন্তাটা, নিজের বিবেচনাবোধটা প্রসারিত করবারও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা, আরে ফেলছে আর বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমরা আবার বক্তব্যে চলে যাব। বিপক্ষ দলের তৃতীয় বক্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোসাম্মদ আয়েশা সিদ্দিকাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের শুরুতে আমি একটি বিষয় আরেকবার পরিষ্কার করে দিই। আমরা এখানে নিয়ন্ত্রণ বলতে মানুষের কণ্ঠরোধ করা বুঝাচ্ছি না। আমরা এখানে নিয়ন্ত্রণ বলতে যেসব জনবিশৃঙ্খলা সৃষ্টিকারী বক্তব্য রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা বলছি। মাননীয় স্পিকার, পক্ষ দলের তৃতীয় বক্তা আজকে আবরার ফাহাদ ভাইয়ের হত্যার কথা বলে গিয়েছেন। আমরা আরেকবার বলছি যে আমরা কোনো ধরনের সহিংসতামূলক বা জোরপূর্বক কোনো বিষয়বস্তুকে এখানে নিয়ন্ত্রণ হিসেবে আখ্যায়িত করছি না। মাননীয় স্পিকার, পক্ষ দল তাদের বক্তব্যে গণতন্ত্রকে একটি মাত্র ধারণায় নামিয়ে আনতে চাইছে, তা হলো সম্পূর্ণ অবাধ বাক স্বাধীনতা। কিন্তু এটি গণতন্ত্রের একটি অসম্পূর্ণ ব্যাখ্যা। গণতন্ত্র মানে অধিকারহীন স্বাধীনতা নয়। গণতন্ত্র মানে আইনের ভারসাম্য বজায় রেখে প্রাপ্ত স্বাধীনতা। প্রতিটি কার্যকর গণতন্ত্রই বাক স্বাধীনতার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে, যার উদ্দেশ্য হলো জনশৃঙ্খলা রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং অন্য নাগরিকের অধিকারের সুরক্ষা। উদাহরণ হিসেবে আমরা ইউরোপের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র জার্মানির কথা ধরতে পারি। জার্মানিতে 1945 সালের পর থেকে যে কোনো ধরনের নাৎসি প্রচারণা এবং স্বস্তিকা বা অন্যান্য প্রতীকী সাইন ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রের সহিংস উস্কানি আইনত শাস্তিযোগ্য অপরাধ এবং ইউরোপীয় ইউনিয়নেও ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইন রয়েছে। মাননীয় স্পিকার, ইউরোপীয় ইউনিয়নে বাক স্বাধীনতা কোনো নিরঙ্কুশ অধিকার নয়, এটি অধিকার ও দায়িত্বের একটি ভারসাম্য। প্রধানত ইইউ চার্টার অফ ফান্ডামেন্টাল রাইটসের 11 নম্বর অনুচ্ছেদ দ্বারা এটি পরিচালিত হয়। মাননীয় স্পিকার, বাক স্বাধীনতার অপব্যবহারের কারণে কিছু ঘটনা আমরা দেখে আসব। প্রথমত ওয়াটারগেট কেলেঙ্কারি আমরা দেখেছি। এখানে ক্ষমতাসীনদের ইচ্ছাকৃত মিথ্যা বক্তব্য ও মিডিয়ায় মিথ্যা গল্প প্রচার জনগণের আস্থা নষ্ট করেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলেছিল। মানে স্পিকার, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে, সেখানে কিভাবে গণতন্ত্র সুরক্ষা পাচ্ছে সেটা আমার বোধগম্য নয়। এখানে মূলত সমস্যা ছিল কথা বলার অধিকার নয়, বরং মিথ্যাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, যা অবাধ বাক স্বাধীনতা বা নিয়ন্ত্রণহীন বাক স্বাধীনতা থাকলে খুবই সম্ভাব্য। মানে স্পিকার, এবার আমরা দেখতে যাব 2025 সালের 18 জানুয়ারি বাংলাদেশে ঘটা একটি ঘটনাতে। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের একজন হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। মানে স্পিকার, এর কিন্তু কারণ ছিল
মিথ্যা বক্তব্য, তার নামে কথিত ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে এসে এবং সেটিকে কোনোভাবে সত্যতা যাচাই না করে কিছু বিক্ষুব্ধ জনতা তাকে সেখানেই পিটিয়ে গাছে ঝুলিয়ে দগ্ধ করে হত্যা করে। মাননীয় স্পিকার, যেখানে নিরাপত্তা নেই, যেখানে প্রতিপক্ষ আমাদেরকে দেখিয়ে যেতে পারেননি কীভাবে তারা বাক স্বাধীনতার ফলে সৃষ্ট এই ধরনের জনবিশৃঙ্খলা এবং সহিংসতাকে প্রতিরোধ করবে, সেখানে আমরা তাদের প্রস্তাবটি কখনোই গৃহীত হওয়ার কথা বলতে পারি না। সুতরাং মাননীয় স্পিকার, আমি জন স্টিউয়ার্ট উইলের বক্তব্য দিয়ে আজকের বক্তব্যটি শেষ করছি। ফ্রিডম এন্ডস ওয়্যার হার্ম বিগিনস। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা সহ আমাদের 6 জন বক্তাকে তাদের আলাপচারিতার মধ্য দিয়ে বাক স্বাধীনতার নিয়ন্ত্রণকে ঘিরে আমরা একটি বিশেষ বিতর্কে অবতীর্ণ হয়েছি, যেখানে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ছিল গণতন্ত্র। সত্যিকারের গণতন্ত্র রক্ষা করা এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য বাক স্বাধীনতার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটি যাতে স্বেচ্ছাচারিতা না হয় সেটিও মাথায় রাখতে হবে। এমন কিছু শব্দগুচ্ছের সম্মেলন আমরা উপভোগ করলাম। এ পর্যায়ে আমরা মনে হয় আরেকবার আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করতে পারি। কেউ প্রশ্ন করবেন? জি প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হাসান, নরসিংদী 5 আসন থেকে। আমার প্রশ্নটা তুষার ভাইয়ের কাছে। অনেক উন্নত দেশে মানহানি কেবলই একটি দেওয়ানি মামলা, যেখানে জরিমানা হতে পারে, জেল নয়, কিন্তু বাংলাদেশে এটা একটা ফৌজদারি অপরাধ। আপনি কি মনে করেন বাংলাদেশেও কি এটাকে দেওয়ানি অপরাধ হিসেবে গণ্য করা উচিত? ধন্যবাদ। এই প্রসঙ্গটা আমি বলতাম, থ্যাংক ইউ, আপনি বলেছেন। আমাদের এই কিছুদিন আগেও যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল বা 57 ধারা, এটার ফান্ডামেন্টাল যে প্রবলেম, যে কারণে এটাকে আর আইন হিসেবেই আপনি গণ্য করতে পারবেন না, সেটা হচ্ছে এই যে প্রসঙ্গটা আপনি তুললেন, যে এখানে যেগুলোকে অফেন্স হিসেবে দেখানো হয়েছে এগুলো সবই আসলে সিভিল অফেন্স। তো সিভিল অফেন্সের জন্য আসলে ক্রিমিনাল যে সাজা সেটা নির্ধারণ করা হয়েছে। ফলে আইনের যে আপনার মূল আপনার কি বলবো এটাকে পাটাতন, সেটাই আসলে নষ্ট হয়ে গেছে এবং আইনগুলো স্রেফ দমন পীড়ন ছাড়া আর কিছু হয় নাই। আমরা দেখেছি এটার দ্বারা সাংবাদিকদের দমন করা হয়েছে, বিরোধী দলীয় অ্যাক্টিভিস্টদের দমন করা হয়েছে, যারা সরকারের সমালোচনা করেছে একটা কমার ভুলের কারণে গ্রেফতার করা হয়েছে। আপনারা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কথা বললেন, তিনি একটা প্রোগ্রামের সঞ্চালনা করেছেন মাত্র, তার কোনো নিজস্ব পজিশন ছিল না, পজিশন ছিল বিভিন্ন যারা বক্তা ছিলেন, তিনি সঞ্চালনা করেছেন। এই অপরাধে তাকে 18 মাসের জেল খাটতে হয়েছে যখন তিনি একজন মাইনর ছিলেন, মানে তার বয়স অনুযায়ী। তো এই জায়গাটাতে এই কারণে এটা নিয়ে এত বিরোধিতা ছিল, এটাকে কালা কানুন বলা হয়েছে, যদিও শব্দটা নিয়ে নানা ধরনের মতামত আছে। আমরা গণবিরোধী আইন বলে থাকি সাধারণত, এটা আসলে আইনই হয় নাই, কারণ আইনের যে প্রধান কথা যে আপনাকে কিছু বেঞ্চমার্ক আসলে উত্তীর্ণ হতে হবে, সেটা কিন্তু এই আইনগুলো দ্বারা হয় নাই। ফলে এগুলোকে অবশ্যই কোনটা সিভিল অফেন্স, মানহানি করা অবশ্যই কারোর, গণতান্ত্রিক সমাজে কারোর মানহানি করার অধিকার আরেকজনের নাই, মানে ভুল তথ্যের ভিত্তিতে। এটার একটা ব্যবস্থা বা নিদান থাকতে হবে। আমি যদি মানহানির শিকার হই, আমার আদালতে যাওয়ার অধিকার আছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে সিভিল অফেন্স, ওটা ক্রিমিনাল অফেন্স হবে না। কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি যে একটা মামলা রুজু করে দেওয়া হয় এবং সাথে সাথে গ্রেফতার করা হয়, আগে 7-8 মাস জেল খাটো, তারপর জামিন। এইটা একটা পুরো প্রক্রিয়াটা একটা ভুল প্রক্রিয়া এবং চরমভাবে অন্যায় প্রক্রিয়া। এবং এইটা আশা করি যে সামনের যে আমরা আইনি ব্যবস্থা পেতে যাচ্ছি আগামী পার্লামেন্ট থেকে, সেখানে এগুলোর ব্যাপারে সরকার এবং বিরোধী দল এবং রাষ্ট্র সবাই আসলে এই ব্যাপারটাগুলোকে আগের যে অতীত অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নেবে এবং তারা আসলে জনগণকে আর এভাবে জুলুম করবে না। এবারে যে 3 জন সম্মানিত বিচারক আমাদের এই আয়োজনটিকে বা তাদের বক্তব্য এতক্ষণ অবজার্ভ করছিলেন, আমরা একটু তাদের কাছে খুব সংক্ষিপ্ত পরিসরে যাব তাদের মূল্যায়নটি শোনার জন্য। শুরুতেই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDBDর সেন্ট্রাল কমিটির কো চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাকদিরুল গনি নিবিড়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যায়নটি উপস্থাপন করার জন্য। যারা বিতর্কে এতক্ষণ বক্তব্য দিয়েছেন, BM কলেজ এবং বুয়েট, দুই দলেরই যে বক্তব্য, তাদের মূল কথা ছিল যে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করলে গণতন্ত্রের জন্য হুমকি হচ্ছে কি হচ্ছে না এটি। তো সেই জায়গা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে সেটি খুব সহজ, এবং আসলে আমরা দেখেছি যে গত দীর্ঘ বছর ধরে বাংলাদেশে এবং সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে বলেই আজকে বিতর্কের সাবজেক্ট হিসেবে এখানে এসেছে। আমরা যদি আরেকটু কোনো বৈশ্বিক যুক্তিগুলো পেতাম, বাংলাদেশের সাথে কম্প্যারিজন করতে পারতাম, যে আমাদের শুধু বাংলাদেশ নিয়ে না থেকে, যেমন বুয়েটের পক্ষ থেকে কয়েকটি তথ্য এসেছে, কিন্তু তথ্যগুলো আরও একটু স্ট্রং হওয়া ভালো ছিল। একজনের কাছ থেকে তথ্য পেয়েছি, তথ্যটা যদি একটু সবার কাছ থেকে পেতাম তাহলে ভালো হতো। একইভাবে আমরা যদি BM কলেজের কাছ থেকেও পেতাম যে আপনারা কোন কোন দেশের সাথে কিভাবে তুলনা করছেন সেই জায়গাটি। তো যাই হোক, মূল যে বিষয়টি সেটি হচ্ছে বাক শুধু যে কথা তা নয়, যে বিষয় দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায় এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা বা সমন্বিত করা। এবার আমরা চলে যাব আমাদের আরও একজন বিচারক জনাব আনিতা ইসলাম শিমুর কাছে, যিনি অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য বিটি। সবাইকে অনেক শুভেচ্ছা, এবং আজকে খুব প্রাণবন্ত একটা ডিবেট এই মুহূর্তে হয়ে গেল আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে দুই দল থেকেই ইনফরমেশন এসেছে অনেক,
ইনফরমেশনগুলো ভালো ছিল। তবে একটা জিনিস মনে হয় কি যে দুই দলের কাছ থেকে যদি এই জিনিসটা আসতো যে বিগত দিনের যদি সরকার যে চিত্র যে প্রেক্ষাপটগুলো ছিল যেখানে যেখানে বাধা ছিল বাক স্বাধীনতার ক্ষেত্রে, তো সামনে আমাদের যেই নির্বাচন হতে যাচ্ছে যেই সরকারই আসুক না কেন, আমরা কিন্তু কিছু সাজেশন রাখতে পারতাম আইন প্রণয়নের ক্ষেত্রে, এবং সেটার মনে হয় কিছু কাউন্টার পয়েন্টে আসতো। তো এটা হলে হয়তো ডিবেটটা আরও বেশি জমে উঠতো, বাট ওভারঅল ডিবেট অনেক ভালো হয়েছে। আর দুই দলের ভিতর যে কোনো একটা দল চ্যাম্পিয়নশিপ যেটাই হোক না কেন, আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে অনেক ভালো করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যদি আইন প্রণয়নের বিষয়ে কিছু যদি যুক্তি দিতেন, এটা হয়তো আরেকটু প্রাণবন্ত হয়ে উঠতো। বাট অবশ্যই এটা অনেক ভালো ছিল। তো দুই দলকে অনেক অনেক শুভকামনা। আমরা বিচারক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তথ্যসূত্র সুনিশ্চিত করে তথ্য প্রদান করাটা যেমনি জরুরি, তেমনিভাবে ভবিষ্যৎ ভাবনার একটা প্রেক্ষাপট তুলে ধরাটা কিন্তু বিতর্কের জন্য ভীষণ জরুরি। অন্তত প্রেক্ষাপটকে বিশ্লেষণ করা এবং বিতর্ক শুধু জয়ের জন্য না, ওন করার একটা বিষয় আছে, হয়তো সেটি শিমু বলেছেন। এবারে আমরা আমাদের আরও একজন অন্যতম বিচারক এনডিবিডির মহাসচিব জনাব মোহাম্মদ আশিকুর রহমান আকাশের কাছে যেতে চাই, তার মন্তব্যটি আমরা শুনবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সুন্দর এবং চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম দুই দলের কাছ থেকে। দুই দলের জন্য শুভেচ্ছা। প্রথমেই যদি আসি, আমরা আসলে কি দেখলাম বিতর্কে উঠে এসেছে যে গণতন্ত্র শুধুমাত্র ব্যালট বক্স নয়, এটি মুক্ত কণ্ঠের স্বাধীনতা। এবং একই সাথে আমরা এটিও দেখলাম যে অনিয়ন্ত্রিত বাক স্বাধীনতার ফলাফলটা কি। এটি শুধুমাত্র যে অরাজকতাই করে তা কিন্তু না, একদম গণহত্যা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রুয়ান্ডার গণহত্যার উদাহরণটা খুব পুরাতন না। এবং আমরা যদি বাংলাদেশের কথা দেখি, আমার দীপু দাসের উদাহরণ খুবই টাটকা একটা উদাহরণ। সো ভালো বিতর্ক হয়েছে। আর আমরা এটাও দেখলাম যে বাক স্বাধীনতার নিয়ন্ত্রণ যত বেশি, আমাদের বিশ্বের যে গণতন্ত্রের সূচক, সেই সূচকে সেই দেশের অবস্থানও তত কম। এবং সঠিক তথ্য এবং ভুল তথ্যের যদি পার্থক্য না করা হয়, সেই ফলাফলের ভয়াবহতা কতটা সেটা আমরা আজকের বিতর্কের মাধ্যমে দুই দলের কাছ থেকেই পেয়েছি। আর শেষে একটা কথা বলছি যে গণতন্ত্র টিকে থাকে স্বাধীনতায়, আর স্বাধীনতায় টিকে থাকে দায়িত্বে। তাই গণতন্ত্র আর আমাদের যে বাক স্বাধীনতা, এটা দুইটারই আমাদের দায়িত্ববোধের মাধ্যমে ভাবতে হবে। সামনের বাংলাদেশ আরো সুন্দর হোক, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এবার আমি একটু সরাসরি চলে যাব আমাদের দুজন সম্মানিত প্রার্থীর কাছে, যেটা আমরা ক্লোজিং রিমার্ক বলছি, বা হচ্ছে আপনারা একটু যদি আপনাদের শেষ কথাগুলো ভালোবেসে যদি বলতে চান। আমি একটু প্রথমেই তুষার ভাইয়ের কাছে চলে যাই, যিনি নরসিংদী 2 আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়েছেন। তুষার ভাই, যদি আপনার শেষ কথাগুলো, যেহেতু নতুন প্রজন্ম আছে, আপনার কথাগুলো শুনতে চাই, আমরা শুনতে চাই। দায়িত্বশীলতা এবং বাক স্বাধীনতা দুটোর একটা সমন্বয় ছাড়া আসলে আমরা যে কোনো কিছু বলে ফেলা, এটা আসলে বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতাটা মূলত আমাদের দরকার সরকারের সমালোচনা করার জন্য, জবাবদিহির আওতায় আনার জন্য। আবার আমাদেরকে অন্যের মতের প্রতি রেসপেক্টফুল থাকার ব্যাপার আছে, অন্যের বিশ্বাসের প্রতি রেসপেক্টফুল থাকার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাক স্বাধীনতার দোহাই দিয়ে তার অনুভূতিকে আহত করতে পারি না। ফলে এই দুটোকে একটা সমন্বয় করার জন্য এখন যেভাবে আগে বাক স্বাধীনতাকে আনকন্ডিশনাল মনে করা হতো, সেটা কিন্তু এখন আর মনে করা হয় না। এখন মনে করা হয় যে কোনটা বাক স্বাধীনতা এবং কোনটা বাক স্বাধীনতা না, এটা আগে চিহ্নিত করার দরকার আছে, এবং তারপরে আপনি অন্যদিকে যাবেন। এবং এই ক্ষেত্রে আমি উভয় দলকেই সাধুবাদ জানাতে যাই যে তারা তার পজিশনে কিন্তু আমি বলবো যে সঠিক যুক্তিতর্ক করেছেন, এবং তাদের মধ্যে খুব বেশি মৌলিক পার্থক্য আমি দেখি নাই। শুধু যেটা দরকার সেটা হচ্ছে সংজ্ঞায়ন, বাক স্বাধীনতা, হেট স্পিচ, ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স, রেগুলেশন, সরকারের ভূমিকা, এই সমস্ত জিনিস যদি আমরা একটা সঠিক সংজ্ঞায়নের মধ্যে আনতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটির পাশাপাশি এগুলোকে একটা আইনি কাঠামোর মধ্যেও আমাদেরকে ধরতে পারতে হবে। তাহলে আসলে এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পাবো। সবাইকে ধন্যবাদ। জি, জনাব সারোয়ার তুষার, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি চলে যাচ্ছি জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনতে চাই। জি, থ্যাংক ইউ। যুক্তির মধ্যেই মুক্তির আলো না কথা আছে, কেন বলছি? যুক্তি থাকতে হবে, কথা থাকতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া একটা সারমেয় কুকুর আসলো বেড়াতে। তো তার বন্ধুরা তার জন্য খুব ভালো ভোজনের আয়োজন করলো, তিনি আর খাচ্ছেন না। তো জিজ্ঞেস করলো, তুমি খাচ্ছ না কেন? বলে, আমার দেশে এগুলো বহুত আছে, আমি এগুলো খাইতে আসিনি। বলে, কেন এসছো? বলে, আসছি প্রাণ ভরে ঘেউ ঘেউ করতে, সেটা আমি আমার দেশে করতে পারি না। একটা মানুষ জন্মগতভাবেই মানুষ কিন্তু স্বাধীন, সে বলতে চায়, অবশ্যই তার স্বাধীনতা থাকবার প্রয়োজন আছে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সর্বব্যাপী। কিন্তু আবার এই কথাই, যেমন আমি 9/11 যেটা টুইন টাওয়ার যখন ডিস্ট্রাকশন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তখন আমি একটা নিউজ দেখলাম CNN-এ, যখন 200 কোটি প্রায় মানুষ পৃথিবীর দেখতেছিল, সবার নজর টেলিভিশনের পর্দায়, যে ফিলিস্তিনিরা গুলি করে আনন্দ উৎসব করছে এই মানবিক বিপর্যয়ের সময়।
অথচ এই দৃশ্যটা সেই সময়ের ছিল না, কিন্তু 200 কোটি মানুষ কিন্তু দেখে ফেলছে কমপক্ষে। তারা সেটা পরে রিজয়েন্ডার দিয়েছিল যে দুঃখিত, আমরা এই উৎসব বা এই গুলির ঘটনা এই সময়ের না, এটা অন্য অকেশনের। ততক্ষণে কিন্তু 200 কোটি মানুষের, তার মানে কি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন একটা মানুষকে কিভাবে, আমাদের দেশে অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে একটা নারীকে বা একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আক্রমণ, ডিসইনফরমেশন বা কি বলে শেমিং, যেটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমাদের হয়, সেটারও যেমন নিয়ন্ত্রণ প্রয়োজন আছে, আবার কথা বলবার স্বাধীনতারও প্রয়োজন আছে। এই দুইটার যে সমন্বয়, আমাদের আদিবাজ এই প্রশ্নটা করেছে, চমৎকার প্রশ্ন, এর মধ্যেই আমাদের মনে হয় সমস্ত কিছু লুকায়িত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ফলাফলে চলে যাব। আজকে যে বিষয়টিকে উপজীব্য করে আমরা এই বিতর্কটি আপনাদের উপহার দিয়েছি এবং এই আলাপচারিতা উপহার দিয়েছি, আলাপনটি, সেটি হচ্ছে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা গণতন্ত্রের জন্য হুমকি। তো এই বিষয়ের যারা পক্ষে আছেন, মনে করছেন যে হ্যাঁ এই বিষয়ে পক্ষদল ভালো বলেছে বা বিপক্ষ দল ভালো বলেছে, পক্ষদলের পক্ষে থাকলে আপনারা হ্যাঁ ভোটটি দেখাবেন, আর বিপক্ষে থাকলে আপনারা না ভোটটি দেখাবেন। আমরা একটু তুলনামূলক বিচারে যেতে চাই, প্লিজ। আমি হা না উভয়ই দেখতে পাচ্ছি, হয়তো হাটা একটু বেশি দেখতে পাচ্ছি। তো ফলাফলের দিকে আমরা যাব এমনটা বলছি না। আমাদের কাছে হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চাটা সুনিশ্চিত হোক, সত্যিকারের বাক স্বাধীনতা সুনিশ্চিত হোক, এবং একই সাথে যাতে আমরা অন্যের মতের প্রতি, অন্যের প্রতি সম্মান প্রদর্শনটি সুনিশ্চিত করতে পারি, এটি যেন আমাদের অন্তরাত্মার একটা অসাধারণ উদ্ভাসন হয়। এই শুভ প্রত্যয় আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, দলকে, এবং একই সাথে আমার সকল অডিয়েন্সকে এবং আমার যে সম্মানিত দুজন প্রার্থী এসেছেন তাদের এবং বিচারক মণ্ডলীকে। দীপ্ত টেলিভিশনের এই তারুণ্যের ভাবনা এবং কণ্ঠস্বর কেন্দ্রিক বিশেষ আয়োজন আরফেল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ, এই আয়োজন থেকে আমরা আজকের মতো বিদায় নেব। আমি আলমগীর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো সম্মানিত অতিথিকে নিয়ে, নতুন কোনো বিতর্ক দলকে নিয়ে, অডিয়েন্সকে নিয়ে, এবং অবশ্যই নতুন একটি ভাবনা এবং একটি চিত্তাকর্ষক চেতনাকে নিয়ে। সেই শুভ প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ, মন থেকে মানুষ হয়ে মানুষকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।